রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আর.এস. ফাহিম চৌধুরীকে আটক করেছে পুলিশ। আর.এস. ফাহিম চৌধুরী পাইলে হলো গণদোলাই দিবেন, আইন প্রশাসনের হাতে তুলে দিবেন। আমরা গাড়ি সহ তাকে আজকে আটক করছি। এইটুক পর্যন্ত আপনারা সবাই জানেন, গত 29শে মার্চ আর.এস. ফাহিম চৌধুরীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু সেটি কেন, কি কারণে, কেন এই মব সংগঠিত হয়েছিল তা কি আপনারা জানেন? নাকি এখনো অনেক কিছু জানার বাকি আছে? তার সবকিছুর উত্তর মিলবে এই ভিডিওতে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই চলে আসি সেই দিন আসলে কি ঘটেছিল। দিনটি ছিল রবিবার 29শে মার্চ। আর.এস. ফাহিম চৌধুরী এবং তার টিম মেম্বার মিরপুর চিড়িয়াখানায় অবস্থান করছিল একটি শুটিংয়ের কাজে। আর তখনই একটি চক্র মিথ্যে মব সৃষ্টি করে তার গাড়ি ঘেরাও করে নানা রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল। যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গুলিকারী এবং তাদের উপর সশস্ত্র হামলাকারী। আর সেই বিশৃঙ্খলা সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে গেল। আর সেই ঘটনায় নজর কাড়ল একটি চক্র, যারা অফলাইন এবং অনলাইন মব সৃষ্টি করার জন্য সেখানে অবস্থান করছিল। আর তার প্রমাণ মিলল তাদের নিজেদেরই করা ফেসবুক লাইভ ভিডিওতে। আর যে মেয়েটি লাইভ ভিডিও ধারণ করছিল, আর তার কথা শুনে মনে হচ্ছিল তাদেরকে কেউ প্ল্যান করিয়ে পাঠিয়েছে। আমাদের মব মন্ত্রী সালাউদ্দিন আহমেদরা আমি বলি, এই মবটা কিন্তু আপনার দলের সংগঠনের পোলাপান সবই করতেছে। এবং তারা আর.এস. ফাহিমকে শারীরিকভাবে হেনস্থা করারও চেষ্টা করছিল। আর যার প্রমাণ মিলে যখন তারা আর.এস. ফাহিমের গাড়ির উপর উঠে ভাঙচুর করার চেষ্টা করে। আর ঘটনাস্থলে যদি আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত না হতো, তাহলে হয়তোবা তারা আরো ভয়ঙ্কর কিছু করতে পারত। চলুন মেয়েটির ধারণ করা লাইভ ভিডিওটি দেখে আসি। ভাই ডিমের ব্যবস্থা করে দেন না, ওরা ডিম ছাড়া কেমন নিবে? আপনাদের সবাইকে আসতে বললাম যে মিরপুর চিড়িয়াখানার সামনে আসলেন না, এখন মিস করলেন। যদি তারপরেও আসেন, সময় আছে হাতে, অন্তত ডিম নেই, পচা ডিম পাইলে নিয়ে আসেন। ফেসবুকে যে মবটা যে করছে ওইটা আমি, আমাদের মব মন্ত্রী সালাউদ্দিন আহমেদরা আমি বলি, যে এনে হচ্ছে আমরা যে মব করতেছি, এই মবটা কিন্তু আপনার দলের সংগঠনের পোলাপান সবই করতেছে। ধরলে তো ভাই করেই ধরবো, আগে আমার ঘরে বাদ দিয়ে ধরবো করে। এই মেয়েটির কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উপর থেকে কেউ তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এবং তারা ইচ্ছাকৃতভাবে এই মিথ্যে মবটি সৃষ্টি করেছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী আর.এস. ফাহিমের উপর কোনো অ্যাকশন নিচ্ছিল না। সেখানে এই চক্রটি মিথ্যে মব সৃষ্টি করে এবং আর.এস. ফাহিমকে পুলিশের হাতে হস্তান্তর করে দেয়। শুধু তাই নয়, আরো অনেক আগে থেকেই তাদের একটি চক্র অনলাইনে আর.এস. ফাহিমের বিরুদ্ধে নানা রকমের মিথ্যে মব সৃষ্টি করা যাচ্ছিল। যেমন হলুদ সাংবাদিকতার ব্যবহার করে তারা অন্য একজন ব্যক্তিকে আর.এস. ফাহিমের নাম ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজ এবং মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও এবং ছবি পোস্ট করতে লাগলো, যেখানে দেখা যাচ্ছিল দুইটি হেলমেট পরিধানকারী লোক বন্দুক হাতে নিয়ে জুলাই আন্দোলনকারীদের উপর হামলা চালাচ্ছিল। এখন সেটা কি আসলেই আর.এস. ফাহিম চৌধুরী নাকি অন্য কেউ? চলুন বাংলাদেশের একটি বিখ্যাত নিউজ রিপোর্ট দেখে আসি। প্রথম আলোর হাতে এসেছে সে ঘটনার ফুটেজ। একই ভিডিওতে পিস্তল বা রিভলভার হাতে আরেকজন মাসুদুর রহমান বিপ্লব। পুলিশ ও র্যাবের পৃথক দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিপ্লবের গুলির ভয়াবহতা ধরা পড়েছে আরেকটি ফুটেজে। কি বুঝলেন? যেখানে পুলিশ ও র্যাব মিলে এই ব্যক্তিকে অন্য একটি ব্যক্তি হিসেবে শনাক্ত করেছে, সেখানে ওই চক্রটি আর.এস. ফাহিমের নাম ব্যবহার করে এই ব্যক্তিকে চালিয়ে দিচ্ছিল, যে কারণে আর.এস. ফাহিমকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটি ভুল ধারণা সৃষ্টি হয়, যার কারণে আর.এস. ফাহিমকে নিয়ে সবারই মতামত ছিল আক্রমণাত্মক। শুধু তাই নয়, তারিকুজ্জামান রাজীব নামের একটি ফেসবুক আইডি থেকে আর.এস. ফাহিমকে নিয়ে নানা রকমের মিথ্যে এবং নেগেটিভ পোস্ট করা হচ্ছিল, এবং যে পোস্টগুলোকে সাধারণ মানুষ সত্যি ভেবে বসে। যেখানে এই আইডিটির অরিজিনাল মালিক তারিকুজ্জামান রাজীব নিজেই জানিয়েছিলেন তার এই ফেসবুক আইডিটি 2019 সালেই হ্যাক হয়ে গিয়েছিল, যখন তিনি কারাগারে বন্দী ছিলেন। তার মানে এই আইডি থেকে আর.এস. ফাহিমের বিরুদ্ধে যতগুলি নেগেটিভ পোস্ট করা হয়েছে, যা সবকিছুই মিথ্যে এবং পরিকল্পিত একটি চক্রের কাজ, যাদের টার্গেটই ছিল আর.এস. ফাহিমকে নিয়ে মিথ্যে মব সৃষ্টি করা। ঠিক একই রকম ভাবে আরেকটি মব তৈরি করা হয় একটি এডিট করা কল রেকর্ডিং দিয়ে, যেটি ছিল একটি পুরো ফোন কলের একতরফা কাট ভার্সন, যেখানে আর.এস. ফাহিমকে হাস্যোজ্জ্বল ভাষায় কারোর সাথে কথা বলতে শোনা যায়, যা পুরো বাংলাদেশের মানুষকে ট্রিগার করে ফেলে। এখন এই কল রেকর্ডটা কতটুকুই বা সত্য এবং তিনি কার সাথে হাস্যোজ্জ্বল ভাষায় কথা বলছিল, বা এই কল রেকর্ডটা কতক্ষণেরই ছিল, আর সবচেয়ে বড় কথা, এই কল রেকর্ডের বিপরীত পাশে কে ছিল তা কি আপনারা জানেন? চলুন তা এখন যাচাই করি। রাজীব ভাই যেন ফায়ার করে বিপরীতে দিচ্ছি। এখন এই কল রেকর্ডটি সত্য উন্মোচন করতে গেলে আমাদের মব সৃষ্টিকারীদের তৈরি করা আরেকটি কল রেকর্ডের কাট ভার্সন শুনতে হবে, যা কিনা আরেকটি হলুদ মিডিয়া চ্যানেলে পাবলিশ করা হয়, যেখানে আর.এস. ফাহিমকে বলতে শোনা যায় ছাত্রদেরকে মারার কথা। আমার ফোন দিয়ে কইছে তুই তো আওয়ামী লীগ করস না, আমি কিছু হওয়া করি তো
আমি স্বীকার করছি, আমি ভিডিওতেও কইছি, শান্তনু ভিডিও কইছি, আমরা এটা কইছি করি তো, আমি কইছি এরপর এটাও কইছি তুই ছাত্র করে যে মা। এখন আসলে কি আরএস ফাহিম ছাত্রদেরকে মারার কথা বলেছিল, নাকি এটিও একটি সাজানো কল রেকর্ড? আসুন আমরা পুরো কল রেকর্ডটা শুনে আসি। না না আমার রেকর্ড করছে, আমি জানি, আমি এর লেগে তুমি সব কই দিছি না। ইয়া ভাই রাজীব ভাই আমারে একটা ফোনও দেয় না, দিয়া কয় না যে তোর মানে তুই আন্দোলনতে যাপ, মানে এই বিষয় আমি ভাই আমারটা আমার কাছে আপনার কাছে ওর লগে এর লগে আমার এই কথা, হে যদি মানে গোলাগুলিও করে ভাই আপনি করছেন, কিন্তু আমি তো এই জায়গায় নাই, আমি ছাত্র পক্ষে আছি, আমি তো পলেই গেছি, আমি তো নাই। আমার ফোন দিয়ে কইছে তুই তো আওয়ামী লীগ করস না, আমি কইছি হওয়া করি তো, আমি স্বীকার করছি, আমি ভিডিওতেও কইছি, শান্তনু ভিডিও কইছি, আমরা এটা কইছি করি তো, আমি কইছি এরপর এটাও কইছি তুই ছাত্র করে যে মা, আমি এই জায়গায় কোনো ভিডিওর ভিতরেও নাই, আমি এটা কিছু করবো না, আমি ছাত্রকে সাইড। এখন এই পুরো কল রেকর্ডটি শুনে এটাই স্পষ্ট যে আরএস ফাহিম এটাই বলতে চাচ্ছিল, আপনারা যাই করেন না কেন আমি আপনাদের সাথে নেই। আরএস ফাহিম এখানে ন্যায়ের পথটাই বেছে নিয়েছিল। তখন দেশের যে পরিস্থিতি ছিল কারো পক্ষেই সহজ ছিল না সেখান থেকে বেরিয়ে আসার। তখন আরএস ফাহিম সেখানে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাদের সাথে হাস্যোজ্জ্বল কথা বলে সেখান থেকে কেটে নিয়েছে, যেন তারা কোনোভাবে বুঝতে না পারে আরএস ফাহিম আন্দোলনকারীদের পক্ষে অবস্থান করছে। এমনকি কোটা সংস্কার এবং আন্দোলনকারীদের পক্ষে দাঁড়ানোর জন্য আরএস ফাহিম তার বুদ্ধির ব্যবহার করে এবং তার কিছু বন্ধুদের থেকেও দূরে সরে আসলো। ছাত্রলীগের দুনিয়ার ফুল্লাপান তো আমার বন্ধু আছিল, কিন্তু ওগুলো তো আমি পল্টি দিয়ে দিচ্ছি। সেই সময় অনেকেই প্রশ্ন করছিল আরএস ফাহিম চৌধুরী যদি আন্দোলনকারীদের পক্ষেই থাকে তাহলে তিনি দেশের বাইরে কেন অবস্থান করছিল। কিন্তু সেই পরিস্থিতিতে এটাই যে বেস্ট অপশন ছিল সেটাই কেউ যাচাই করছে না। শুধু আরএস ফাহিমই নয়, আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং পাবলিক ফিগারদেরও একই প্ল্যান ছিল। চলুন এর প্রমাণ দেখে আসি। ভাই আমার ডেটটা এক্স্যাক্টলি মনে নাই, এটা সম্ভবত 20 থেকে 25 জুলাইয়ের মধ্যে কোন একটা দিন হবে। আমার মিরপুরে বাসার সামনে গেটের সামনে গাড়ি নিয়ে একটা সিনিয়র ইনফ্লুয়েন্সার আসছিল। সিনিয়র ইনফ্লুয়েন্সার নাম তখনও বলি নাই, যেহেতু এখনো বলতে চাচ্ছি না। তো উনি অনেক টাকা পয়সা নিয়ে আসছিল, উদ্দেশ্য ছিল যেমনে পারে আমার রাজি করাবে। তো ওই টাইমে উনি যে টাইমে আসছে ওই টাইমে আমার হচ্ছে ড্রামারেও মারা হয়, খুব বাজে ভাবে মারা হয়। আমার ড্রামার ইমরান হোসেন শান্ত ওরে, ওর বাসাও সেরাপাড়া ওরে মারা হয়। তো ওদের টার্গেট ছিল যেমনি পারে আমার রাজি করাবে। তা আমি তো মনে মনে রাজি কোনোভাবে ছিলাম না, উপর দিয়ে অভিনয় করে টোরে কোনোভাবে এইটা এসকেপ করে আমি আমার ম্যানেজারে জানাইলাম। আমার ম্যানেজার ছিল আয়মান সাবিত। তো আয়মান সাবিত হচ্ছে আমাকে বলছিল যে ভাই তাহলে আমরা একটু বসি, কারণ সিমিলার সিচুয়েশন মনে হয় সবার উপর দিয়ে যাইতেছে। তো আমি একটা মিটিং এ গেছিলাম আমার ড্রামার যে রাতে মাইকেলের পরের দিন। ওই মিটিং হয়েছিল ওই আয়মান সাবিতের এখানেই। ওই মিটিং এ আসছিল নিয়ন এন্ড রন, আরএস ফাহিম, আমি আর হচ্ছে আয়মান সাবিত, আমরা 4 জনই ছিলাম। তো আমি আমার সিচুয়েশন বললাম, বাকিরা ওদের সিচুয়েশন বলতেছিল যে সবার উপরে বিরাট প্রেসার আসতেছে হ্যান তেন। তো আমাদের 4 জনেরই সিমিলার ডিসিশনই ছিল যে নো ম্যাটার হোয়াট ছাত্রদের বিপক্ষে আমরা কোনোভাবেই যাবো না, কারণ এরা তো আমাদেরকে বানাইছে। মানে আমরা যে চোটটুক যে 2-4 পয়সা ইনকাম বলেন বা গান বাজনা করে খাইতেছি, এটা তো ছাত্রদের কারণে। তো আমরা 4 জনই সিমিলার ডিসিশনে ছিলাম যে লাগলে দেশ ছেড়ে দিব, লাগলে পালাই যাব, লাগলে ফোন ফালাই দিব, যা করে লাগে করবো, কিন্তু ছাত্রদের এগেইনস্টে যাব না। আর সেই জন্যই আরএস ফাহিম চৌধুরী দেশের বাইরে অবস্থান করছিল। ঘটনা হয়েছে কি, আমি 25 পরতে দেখিনি, আমি বাইকে গেছি, আমার পাসপোর্টে সিল মিল আছে, আমি কবে এসেছি সব সিল মিল আছে। এবং সেখান থেকে তিনি আন্দোলনকারীদের পক্ষে কাজ করে যাচ্ছিল। আমি তো বিদেশে বইও টাকা পাঠাইছি, ডোনেট করবো কইছি, 1 লাখ মেসেজ আইছে। আমি কিছু মানে যতটুকু আমার কাছে এভেরিটি ছিল আমি দিয়া আমি মেসেজই অফ করে দিচ্ছি, আমি আর পারবো না, কারণ আমার কাছে নাই, শেষ। এখন আপনারাই বলুন, শুধু একটি কল রেকর্ডের উপর ভিত্তি করে আরএস ফাহিমকে যাচাই করে কি ঠিক হচ্ছে, নাকি আমরা না বুঝি দোষারোপ করে বেড়াচ্ছি? আপনি নিজেকেই প্রশ্ন করুন, আপনি যদি ওই পরিস্থিতিতে আরএস ফাহিমের অবস্থানে থাকতেন তাহলে আপনি কি করতেন? এত বাজে সিচুয়েশনের মধ্যেও যখন দেশের অনেক ইনফ্লুয়েন্সারদেরকে উপর মহল থেকে ইনভিটেশন পাঠানো হচ্ছিল, তখনও আরএস ফাহিম উপরে ডাকে সাড়া দেয়নি। লাস্ট ইনফ্লুয়েন্সারদের যে মিটিংটা ছিল, হ্যাঁ তুই কি ওটাতে ছিলি? না। আচ্ছা তুই কি জানো সেখানে কে কে ছিল? আরএস ফাহিম বাদে বাকি সবাই ছিল আগের ক্যাম্পেইন। আচ্ছা, যার কারণে তার উপর থেকে অনেক প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল। ইভেন উনার পরিবারকেও নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। আমার তো ভাই ফ্যামিলি আছে, আমার তো তাদের কথা প্রতিনিয়ত। ভেঙে পড়েনি, উনি ভেঙে পড়েছেন যখন দেশের মানুষই উনাকে চিনতে ভুল করলো।